আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি আকলিমা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স ফোর্থ ইয়ারের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 2 নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি আন্তর্জাতিক অর্থনীতির সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেকেন্ড চ্যাপ্টার আমি অলরেডি 2-3টে ক্লাস তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজ আমি আলোচনা করব লেনদেনের ভারসাম্যে ভারসাম্যহীনতার কারণটা কি। লেনদেনের ভারসাম্যে সবসময় তো ভারসাম্য থাকে না, তাই না? তো আজকে কি আলোচনা করব? লেনদেনের ভারসাম্যে ভারসাম্যহীনতা। ভারসাম্যহীনতার কারণ। ভারসাম্যহীনতার কারণ সমূহ, ঠিক আছে? Causes of disequilibrium of balance of payment. লেনদেনের ভারসাম্যে ভারসাম্যহীনতা কেন সৃষ্টি হয়? লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতা বিভিন্ন কারণে হতে পারে। যেমন ধরো তোমার এটা সাময়িক কারণ হতে পারে, তারপরে আন্তর্জাতিক কারণ হতে পারে। তো লেনদেন ভারসাম্যে কেন ভারসাম্যহীনতা সৃষ্টি হয়, এটা বিষয়গুলো, কারণগুলো আমরা জানব। প্রথম কারণটা হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক কারণে লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। যেমন ধরো কোনো দেশের রপ্তানি খাত মূলত হচ্ছে অর্থনীতির মেইন খাত হচ্ছে কৃষি। তো কৃষি তো সবসময় হচ্ছে খামখেয়ালির উপরে চলে। যেমন যদি কোনো বছর প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, এরকম যদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তোমার পণ্যের কাজ, যে কৃষি পণ্যের উৎপাদনটা ব্যাহত হয়। সেক্ষেত্রে অনেক পণ্য তখন হচ্ছে দেশের চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে পণ্য আমদানি করতে হয়। তো আমদানির জন্য একটা অর্থ বিদেশে চলে যাচ্ছে, তাই না? এক্ষেত্রে কি হচ্ছে? এই যে এই দেশের লেনদেন ভারসাম্য, এই ভারসাম্য ভীষণভাবে হচ্ছে ব্যাহত হয় বা বিঘ্নিত হয়। বিঘ্নিত হওয়ার কারণে হচ্ছে এই অর্থনীতির উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো এটা একটা ব্যাপার। আবার যদি কৃষি পণ্য হচ্ছে অনুকূল পরিবেশে অনেক বেশি পরিমাণে উৎপাদন হয়, সেক্ষেত্রে কৃষি পণ্য যদি বেশি পরিমাণে ওই দেশটি রপ্তানি করতে পারে, তো রপ্তানি করলে তার হচ্ছে অনেক বৈদেশিক মুদ্রা দেশে চলে আসবে। সেক্ষেত্রে তার ওই দেশের হচ্ছে লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত সৃষ্টি হবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে প্রাকৃতিক কারণে। 2 নম্বর কারণটা হচ্ছে উপাদান বাজারের কাঠামোগত দুর্বলতা। উপাদান বাজারে কাঠামোগত দুর্বলতা। উপাদান বাজারের কাঠামো যদি হচ্ছে দুর্বল হয় বা উইক হয়, সেক্ষেত্রে হচ্ছে লেনদেনের ভারসাম্যে ভারসাম্যহীনতা অবশ্যই সৃষ্টি হবে, তাই না? কারণ উপাদান বাজার যদি এর কাঠামো যদি দুর্বল হয়, সেক্ষেত্রে এটা একটা দেশের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলাবে। তো এই যখন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, সেই দেশের লেনদেন ভারসাম্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। 3 নম্বর কারণ হচ্ছে উৎপাদন বাজারে কাঠামোগত দুর্বলতা। উৎপাদন বাজারের
পণ্যের চাহিদা এবং যোগানের মধ্যে একটা বিষয় বোঝার চেষ্টা করো, যে হচ্ছে উৎপাদন বাজারে পণ্যের চাহিদা আর যোগানের মধ্যে যদি একটা গ্যাপ সৃষ্টি হয়, যদি একটা গ্যাপ যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি হবে, তোমার লেনদেন ভারসাম্যহীনতা দেখা দিবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে উৎপাদন বাজারে ভারসাম্যহীনতা, উৎপাদন বাজারে কাঠামোগত দুর্বলতার কারণে লেনদেনের ভারসাম্য সৃষ্টি হতে পারে। 4 নম্বর কারণ হচ্ছে তোমার ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণে হচ্ছে লেনদেনের ভারসাম্য, একটি দেশের লেনদেনের ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে। যেমন ভৌগোলিক যদি এমন একটি দেশ হয় যেখানে হচ্ছে তোমার ভৌগোলিক অবস্থানটাই এমন যে সেই দেশে হচ্ছে সমুদ্র বন্দর নাই, সেক্ষেত্রে তারা কি করতে পারে না, বহির্বিশ্বের সাথে বাণিজ্য সংঘটিত করতে তাদের জন্য সমস্যা হয়। এই কারণে হচ্ছে নেপাল আর আফগানিস্তানে সমুদ্র বন্দর না থাকার কারণে কি হচ্ছে, লেনদেনের ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে, শুধুমাত্র এইরকম তাদের ভৌগোলিক অবস্থানটা এরকম থাকার কারণে। হ্যাঁ, এরপরে আসছে 5 নম্বর কারণ। 5 নম্বর কারণটা হচ্ছে তোমার মূলধনী ক্ষয়ক্ষতি। মূলধনী ক্ষয়ক্ষতিটা কেমন, যে যদি কোনো দেশে প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন সৃষ্টি হয় এবং দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ বিগ্রহ দেখা দেয়, ধরো ওই দেশে সব সময় মানে অনেক দিন যাবৎ যুদ্ধ বিগ্রহ সংঘটিত হচ্ছে, এই ক্ষেত্রে যদি এরকম অবস্থার সৃষ্টি থাকে, তখন হচ্ছে ওই দেশে লেনদেন ভারসাম্যহীনতা দেখা দেয়। যেমন সিরিয়া, তারপরে হচ্ছে ইরাক, এরপর আফগানিস্তান, এসব দেশে দীর্ঘমেয়াদী যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। এক্ষেত্রে কি হচ্ছে, তাদের লেনদেন ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে। কেন ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে? কারণ তাদের আমদানির উপর নির্ভর করতে হচ্ছে অনেক বেশি। যখন তারা আমদানির উপর নির্ভরশীল বেশি হয়ে যাচ্ছে, তাদের দেশে পণ্যের উৎপাদন হচ্ছে না, আমদানি পণ্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, এক্ষেত্রে তাদের যতটুকু সম্পদ বা যতটুকু অর্থ রয়েছে তারা ওটা খরচ করে হচ্ছে বিদেশ থেকে পণ্য কিনে আনতেছে এবং তারা এটা ব্যয় করতেছে। তো এটা করলে হচ্ছে তোমার কোনো তাদের ইনকাম আসতেছে না, বৈদেশিক মুদ্রা আসতেছে না, এক্ষেত্রে একটা লেনদেন ভারসাম্যে একটা হচ্ছে ঘাটতি সৃষ্টি হচ্ছে। এইভাবে হচ্ছে তোমার মূলধনী ক্ষয়ক্ষতির কারণে হচ্ছে লেনদেন ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে। 6 নম্বর কারণটা হচ্ছে বাণিজ্য চক্র। বাণিজ্য চক্রের কারণে হচ্ছে লেনদেনের ভারসাম্যে একটা ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে। যেমন যদি একটা দেশের অভ্যন্তরে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়ে যায় বা ইনফ্লেশন যদি দেখা দেয়, সেক্ষেত্রে কি হবে, সেই দেশে পণ্য সামগ্রী জনগণকে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। যখন দেশের অভ্যন্তরে এরকম বা মুদ্রাস্ফীতির সৃষ্টি হচ্ছে, বেশি টাকা দিয়ে পণ্য ক্রয় করতে হচ্ছে, তারা কি করবে, অবশ্যই বিদেশ থেকে পণ্য আমদানি করে এই যাতে হচ্ছে তাদের বেশি টাকা দিয়ে পণ্যটা ক্রয় না করতে হয়, এই জন্য তারা হচ্ছে পণ্য আমদানি করবে। যখন পণ্য আমদানি করবে, সেক্ষেত্রে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু তাদের লেনদেনে একটা ঘাটতি সৃষ্টি হচ্ছে। যখন এই ঘাটতিটা সৃষ্টি হবে, এক্ষেত্রে কি হচ্ছে, একটা ইমব্যালেন্স একটা অবস্থা দেখা দিচ্ছে না, এই ডিসইকুইলিব্রিয়াম একটা অবস্থা, যেমন হচ্ছে এক্ষেত্রে লেনদেনের ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে। আবার যদি দেশের অভ্যন্তরের অবস্থা, পণ্যের উৎপাদন সবকিছু যদি স্বাভাবিকভাবে চলতে থাকে, হ্যাঁ, উৎপাদন ধরো বেশি, তখন তারা কি করবে, এই পণ্যটা আবার রপ্তানি করবে। যখন রপ্তানি করছে, ইনকাম বেড়ে যাচ্ছে, ইনকাম বেড়ে গেলে হচ্ছে দেশের অবস্থা ভালো হয়ে যাচ্ছে।
তো এই বাণিজ্য চক্রের কারণেও হচ্ছে লেনদেন ভারসাম্যের একটা ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে। 7 নম্বর হচ্ছে প্রযুক্তিগত কারণ। প্রযুক্তিগত কারণেও 1960 সালে আমেরিকাতে প্রযুক্তিগত উন্নতির কারণে কিন্তু তারা এই যে তাদের দেশটা উন্নতির অনেক শিখরে উঠে যাচ্ছে। যখন প্রযুক্তিগত একটা ডেভেলপমেন্ট শুরু হবে একটা দেশে, তখন দেখবা কি হবে, পরিস্থিতি বা দেশের অবস্থার একটা আমূল পরিবর্তন সৃষ্টি হবে। তো এই প্রযুক্তিগত কারণেই হচ্ছে লেনদেনের ভারসাম্যহীনতা দেখা দেয়। ঠিক আছে, এরপরে আসো 8 নম্বর কারণ। 8 নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। একটি দেশে যদি রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকে, সে দেশের অভ্যন্তরে অবশ্যই পজিটিভ কিছু বয়ে আনবে না। যদি দেশের রাজনৈতিক অবস্থাটা খুব শান্ত থাকে, ভালো থাকে, তখন কি হবে, অর্থনৈতিক উন্নয়নও খুব ভালোভাবে ত্বরান্বিত হবে। এক্ষেত্রে কি হবে, যখন রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হবে একটা দেশের অভ্যন্তরে, তখন লেনদেনের ভারসাম্যহীনতা দেখা দেবে। এরপরে হচ্ছে তোমার অদৃশ্যমান খাতে ব্যয় বৃদ্ধি। আচ্ছা, অদৃশ্যমান খাত, দৃশ্যমান খাত, এগুলো তোমরা অলরেডি জেনেছো যে অদৃশ্যমান পণ্য কোনগুলো, অদৃশ্যমান খাত কোনগুলো বা দৃশ্যমান কোনগুলো, তাই না? তো অদৃশ্যমান খাত যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো যদি 200 টন গম আমরা অস্ট্রেলিয়া থেকে আমদানি করতে চাই, এক্ষেত্রে আমরা কিন্তু 200 টন গম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওইটা আমাদের কাছে যেটা এসে পৌঁছাচ্ছে ওইটা হচ্ছে দৃশ্যমান পণ্য। আর যে এই পণ্য আনার জন্য জাহাজ ভাড়া, আদার্স কস্ট যেগুলো হয়, এগুলো যখন বেয়ার করতে হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে অদৃশ্যমান খাত। তো যখন তুমি এই অদৃশ্যমান খাতগুলোতে ব্যয় বৃদ্ধি হয়ে যাবে, তখন কিন্তু দেশে লেনদেনের একটা ভারসাম্যহীনতা দেখা দিবে। ঠিক আছে, 10 নম্বরে আসো হচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধি। উৎপাদন ব্যয় বৃদ্ধি। কোনো দেশে উৎপাদন করতে গেলে, কোনো পণ্য উৎপাদন করতে গেলে যদি ব্যয়টা অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি অর্থনীতির জন্য মঙ্গলজনক অবস্থা দাঁড়াবে? সে যদি বেশি পরিমাণ টাকা খরচ করেই উৎপাদন করে, তাহলে তার লাভটা কি, তাই না? তো যখন উৎপাদন ব্যয়টা অনেক বেশি হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে অর্থনীতির উপরে। তো এই উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলেও হচ্ছে লেনদেনের ভারসাম্যে একটা ভারসাম্যহীনতা দেখা দিবে। ঠিক আছে, আবার হচ্ছে ধরো কোনো দেশ যদি কৃষি পণ্য ও প্রাথমিক পণ্য রপ্তানি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তার কি হবে, অবশ্যই সেটা বেশি হচ্ছে সে লাভবান হবে না। কারণ হচ্ছে এটা তার অনুকূলে যাবে না, হ্যাঁ, তার বাণিজ্যের অনুকূলে থাকবে না। কারণ হচ্ছে কৃষি পণ্য বা হচ্ছে প্রাথমিক পণ্য, এগুলো রপ্তানি করে বেশি টাকা ইনকাম করা বা বৈদেশিক মুদ্রা বেশি আর্ন করা অতটা ইজি না, যতটা ইজি হচ্ছে শিল্প পণ্য রপ্তানি করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি কোনো দেশ এরকম হচ্ছে কৃষি পণ্য বা প্রাথমিক পণ্য রপ্তানি করতে চায়, সেক্ষেত্রেও হচ্ছে লেনদেনের তার ভারসাম্যহীনতার এটা সৃষ্টি হবে। তো এইভাবেই হচ্ছে লেনদেনের ভারসাম্যহীনতা আর বিভিন্ন কারণে ঘটতে পারে। ঠিক আছে, তো আজকের আমার আলোচনার বিষয় এই পর্যন্তই ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তোমাদের সবাইকে।